রাষ্ট্রপতি তো আমাদের দেশের সংবিধানের প্রধান, রাষ্ট্রের 1 নম্বর নাগরিক। তিনি হচ্ছেন সেদিক থেকে বলতে গেলে পরে সংবিধানের কাস্টোডিয়ান। কিন্তু সংবিধান দারুণভাবে আক্রান্ত হচ্ছে, এটা ফুল লঞ্চে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার যে মেইন কন্টেন্ট সংসদীয় গণতন্ত্র, এটাই তো আক্রান্ত হচ্ছে। ভোটই তো ঠিক মতো হচ্ছে না দেশের মধ্যে। সবচেয়ে বড় কথা আমি বলবো, সাম্প্রতিক অতীতের যে সিদ্ধান্ত যে পার্লামেন্ট সেশন আজকে থেকে বসবে, হয়তো বসেছে, তাতে কোন কোন শব্দ বলা যাবে না এগুলো ঠিক করে দেওয়া হয়েছে। তার মানে এখন এই লিস্টটি হাতে নিয়ে সাংসদ যারা, তাদেরকে কথা বলতে হবে, না হলে তার কথা কেটে দেওয়া হবে। শুধু তা না, এই সংসদের যে সীমানাটা চৌহদ্দি, তার মধ্যে কোনো রকম প্রতিবাদ করা যাবে না। এমনকি গান্ধীজির যে মূর্তি আছে প্রতীক হিসাবে, তার সামনেও বসে নাকি কোনো প্রতিবাদ করা যাবে না। অর্থাৎ পার্লামেন্টে যা বলা যায় না, বা বললে পরে শাসক দল যেগুলো শুনতে চায় না বা দমিয়ে রাখার চেষ্টা করে, জনস্বার্থে নানা ইস্যুতে ওখানে বসে অনেকে খুব দেখান। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এখন সিদ্ধান্ত হচ্ছে ওটাও করা যাবে না। তাহলে বুঝতেই পারছেন আক্রমণটা কোন দিক থেকে আসছে। আমি বলবো প্রধানত এই মুহূর্তে দুদিক থেকে। একটা হচ্ছে আমাদের ইতিহাস একেবারে মানে চৌপাট করে উলট পালট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনকি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যন্ত উল্টো পাল্টানো একবার চেষ্টা হচ্ছে। আরেক দিকে হচ্ছে সংবিধানটাকে ভেঙে চৌচির করে দেওয়া। এটা হিন্দুত্বের যে লাইন নিয়ে তারা চলছে, ওটা কার্যকরী করতে গেলে পরে কীরকম সংবিধান চাই। তো এই দিক থেকে কিন্তু রাষ্ট্রপতির যে পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেদিক থেকে এই নির্বাচনে যিনিই নির্বাচিত হবেন, আমরা তো তার কাছে আশা করব, নির্বাচিত হয়ে গেলে তিনি কিন্তু আর কোনো দলের প্রতিনিধি না, রাষ্ট্রের, জনগণের, নাগরিকদের প্রতিনিধি। এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে এই সংবিধানটাকে রক্ষা করা এবং তার যে মূল যে বিষয়গুলো রক্ষা করা। সেদিক থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মানে নিঃসন্দেহে একটা অন্যতম গুরুত্ব এবং তাৎপর্য আছে। তো আমরা ভোট দিলাম। এখন এই নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকে হিসেব নিকেশ শুরু হয়েছে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, আগের বন্ধুরা জিজ্ঞেস করেছে, আপনারা সব দল মিলে শাসক দলের বিরুদ্ধে যাকে প্রার্থী করেছেন তার সম্ভাবনা সম্পর্কে, আমার মনে হচ্ছে এ নিয়ে হিসেব নিকেশ নানা বেরিয়েছে। তো ঠিক আছে, হিসেব তো হিসেবের জায়গায়। এই ভোটটা হচ্ছে গোপন ভোট, তো আমিও তো গোপনেই ভোট দিয়ে আসলাম। তো এই মুহূর্তে কার সম্ভাবনা কীরকম এ নিয়ে কিছু বলতে যাওয়া, আমার তো মনে হচ্ছে এটা একেবারে মানে নির্বুদ্ধিতা হবে। ফলে নিশ্চুপ থাকাই ভালো। আপনাদের ভোট নেই, কিন্তু আপনারা আগ্রহী, অপেক্ষা করুন বাক্স খোলা পর্যন্ত। আপনাদের সাথে আমিও অপেক্ষা করব। এটা ভাই আমার পক্ষে বলা একটু কঠিন, কারণ এটা ঘটনা রাষ্ট্রপতি নির্বাচনে হুইপ বোধহয় দেওয়া যায় না। এখানে ভোটটা গোপন এবং স্বাধীন ভোট দেওয়ার অধিকার আছে। তো দেখা যাক। আমার রুম মানে বিরোধী দল নেতার রুম, আমার তো কোনো রুম নেই। কেমন আমাকে বসতে দেওয়া হয়েছে, আমি ওখানে বসেছি। গেছেন উনি যে আক্রান্ত হয়েছিলেন ভোটের আগে, তখন কথাবার্তা হয়েছিল, কথাবার্তা বলতে পারছিলেন না। আজকেও দেখলাম একটু অসুবিধা হচ্ছে, এবং খাওয়া দাওয়াতেও অসুবিধা হচ্ছে, কথাবার্তা হলো। আর উনি রাজনৈতিক কর্মী, আমি একটা রাজনৈতিক দলের কর্মী। স্বাভাবিক আমরা দুজন যদি একসাথে কথা বলি, আমরা কি আলোচনা করব? স্বাভাবিক কারণে রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হবেই, কিন্তু কি আলোচনা হয়েছে তা কেন বলতে যাবো? বিরোধীদের নিয়ে একটা সবার কথা বলছিলেন, আহ্বান রেখেছিলেন, সেটা নিয়ে আমাকে আগেও আপনারা প্রশ্ন করেছিলেন। এখন উনি একটা দল করেন, তার স্বাধীন চিন্তা ভাবনা করার অধিকার আছে, তিনি ভাবতেই পারেন, এবং যদি কিছু উদ্যোগ নিতে চান এই স্বাধীনতা তো তার আছেই। এই নিয়ে তো আমাদের তরফ থেকে আমাদের মন্তব্য করার কিছু সাজে না, কেমন না? আমরা আমাদের মতো কাজ করছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, আমরা কাজ করছি। এখন গণতন্ত্রের প্রশ্নে আমরা যা বলছি, তারাও যদি একই রকম ভাবনায় ভাবিত হন, তাহলে তো
কথাবার্তা বলার সুযোগ সৃষ্টি নিশ্চয়ই হবে। 23-এর নির্বাচনকে সামনে রেখে কি কোথাও বাম কংগ্রেস জোটের সম্ভাবনা পড়ে যাবেন কিন্তু, তারপর বদনামটা আমার হবে। কি যেভাবে 23-এর নির্বাচনকে সামনে রেখে বাম কংগ্রেস জোটের কি কোথাও কি একটা সম্ভাবনা অবকাশ ত্রিপুরাতে সম্ভব? আপনি কি মনে করেন? দীর্ঘদিন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, বর্তমানে বিরোধী দলনেতা। অনেক অলংকার তো, আমি শুধু আমার নামটাইতেই পরিচিত, ঠিক আছে, এত অলংকারের দরকার নেই। না, 23-এর বিধানসভার নির্বাচন তো সমাসন্ন প্রায় বলা যায়। শাসক দল খুব বেকায়দায় আছে, না হলে 8 মাস 10 মাস আগে মুখ্যমন্ত্রী বদল করে না, কেমন না? আর নির্বাচন তো হলো, উপনির্বাচন হলো, কিভাবে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী হয়ে জয় নিশ্চিত করার জন্য মানে পদক্ষেপ, পদ্ধতি, কৌশল অবলম্বন করেছেন আমাদের চাইতে আপনারা অনেক বেশি ভালো জানেন। কারণ আমি দেখেছি ভোটের দিন অনেক জায়গাতে আমাদের কর্মীরা দাঁড়াতে পারেনি, কিন্তু আপনারা সাহস করে অনেক জায়গাতে ঢুকে যারা ফলস ভোটিং করছিলেন তাদেরকে চিহ্নিত করেছে, ধরেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। এবং এটা সবচেয়ে বেশি হয়েছে যে ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী প্রতিনিধিত্ব করেছিলেন। আমি এর জন্য তাকে তো দায়ী করবো না, এটা তার দলের সিদ্ধান্ত। পরিস্থিতি তো তাদের জন্য খুব একটা ভালো মনে করার কারণ নেই, তাহলে এরকমটা করতে হবে কেন? আর 18 নির্বাচনে যে ভোট তারা পেয়েছিলেন, উপনির্বাচন আরও অনেক বেশি ভোট পাওয়ার কথা ছিল, সেই ভোটও তারা পাননি। আর আমাদের তো ভোট দিতে দিলেই না, এগুলো জানেন আপনারা। তো সেদিক থেকে আমরা তো মানে ভোটের পর বিরোধী দলে বসেছি, আমরা সরকারকে বলেছি আপনারা প্রতিশ্রুতি দিয়ে এসছেন, মানুষ ভোট দিয়েছে, এগুলো কার্যকরী করার চেষ্টা করুন। আমরা নিশ্চয়ই এই সমস্ত কাজে সদর্থক সহায়তা আমরা করব। বিধানসভার বাইরে যেমন বলেছি, বিধানসভার ভেতরে বারবার আমরা এগুলি বলার চেষ্টা করেছি। প্রথম বছর তো আমরা মোটামুটি প্রায় নিশ্চুপই ছিলাম, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তারপরে তো দেখা গেলো কিছু হচ্ছিল না, এবং আমরা ভেতরে প্রতিবাদ করার চেষ্টা করলাম। তার মধ্যে কোভিড হয়ে গেল, বিধানসভায় তো বসছে না। কোভিডের আগেও যেমন ঠিক মতো বসেনি, বসলেও আমাদের কথা বলতে দিত না। কোভিডের সময় তো একদিনের মানে অধিবেশন, তাতেও আমাদের কথা বলতে দিচ্ছে না, প্রশ্ন করলে কেটে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে বিধানসভার সচিবালয়ে তারা আমাদের প্রশ্ন ঠিক করছেন কিভাবে প্রশ্ন করতে হবে। অদ্ভুত ঘটনা, অধিকারের উপর হস্তক্ষেপ। বিধানসভায় কথা বলতে গেলে দেখা যাচ্ছে বিরোধী দলের মাইকের লাইন কেটে দিচ্ছে। আরে 15 বছর যাবৎ যিনি অধ্যক্ষ ছিলেন, অসুস্থ মানুষ, তিনি যখন প্রসিজিওর নিয়ে কথা বলতে দাঁড়াচ্ছেন, তার মাইক পর্যন্ত কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে। এগুলো আপনাদের চোখের সামনে হয়েছে। ফলে বিধানসভা তো কোনো কাজই বিরোধীদের করতে দিল না, বাইরেও করতে দিচ্ছে না। কিন্তু আমরা তো ঝান্ডা ছেড়েনি ভাই। মানুষের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, আরেকদিকে হচ্ছে খেয়ে পড়ে বেঁচে থাকার কাজ নাই, রোজগার নাই, খাবার জিনিস কিনতে পারছে না, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, এগুলো তো গল্প না, এগুলো ঘটনা। ফলে আইনের শাসন কোথায়? তো জঙ্গলের শাসন চলছে। না হলে কি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100 মিটার আর ডিজিপির অফিস থেকে 100 মিটার, এরকম একটা স্কুলে যেখানে ভোট দিতে গিয়ে মানুষ ভোট দিতে পারে না, তার থেকে বোঝা যাচ্ছে আগরতলা শহরের অবস্থা। ফলে এই পরিস্থিতিতে আমরা এই দুই দিক থেকেই লড়াইটা করছি। ঝান্ডা নিয়ে আক্রান্ত হচ্ছে, আমাদের শহীদ হয়েছেন 24 জন, আক্রান্ত কত হয়েছেন, জখম কত হয়েছেন, তার তো হিসেব নেই। বাড়িঘর লুটপাট থেকে আরম্ভ করে আপনার এমনিতে পরিবার প্রতিপালনের জন্য যে মিনস অফ লাইভলিহুড, এগুলি পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এটা একটা নিউ প্যাটার্ন। আমরা কংগ্রেস যুব সমিতির রাজত্বে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস দেখেছি, আমরা ওটাকে বলতাম আধা ফ্যাসিস্টের সন্ত্রাস, ওটাকে ছাপিয়ে চলে গেছে। ওই সময় খুন হয়েছে অনেক, এবার খুন হচ্ছে, জখম হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, এবং প্রতিবাদের ভাষাই হরণ করার চেষ্টা করা হয়েছে। ফলে লড়াইটা তো আমরা লড়ছি, এবং ঝান্ডা আমরা ছাড়ছি না, পথেই আমরা আছি। অন্যরা কথা বলেন, কারণ নামধাম নাইবা বললাম, কিন্তু লড়াইয়ের ময়দানে যেটা বামফ্রন্ট করার চেষ্টা করছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করার চেষ্টা করছে, অন্যরা সেভাবে করছে না। এটা তাদের শক্তির প্রশ্ন হতে পারে, তাদের কৌশল হতে পারে। কাজে সেদিক থেকে 23-এর নির্বাচন সম্পর্কে যেটা বলছেন, এই যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা লড়াইটা করছি, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, সংবিধানকে চালু করার ব্যবস্থা করতে হবে, জঙ্গলের শাসনের অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কথা বলবার অধিকার